যে কোনো পরিস্থিতিতে যথাসময়ে হতেই হবে নির্বাচন, জবাবদিহিহীন জনপ্রতিনিধি দিয়ে হবে না সংস্কার, বলেছেন তারেক রহমান। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগিদ বিশিষ্টজনদের, ইসিকে ভোটারদের আস্থা ফেরানোর আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। ফ্যাসিস্টের বিচার শেষ না করে নির্বাচন দাবি দুঃখজনক, বলেছেন তথ্য উপদেষ্টা। জানালেন পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কাছে জবাবদিহিতা নেই এমন জনপ্রতিনিধি দিয়ে সংস্কার হবে না, সংকটেরও সমাধান হবে না। অন্যায় করলে প্রতিবাদ প্রতিরোধের হুঁশিয়ারিও দেন তিনি। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলায় এবার বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জনসম্পৃক্ততা বাড়ানোর কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, জবাবদিহিতার জন্যই প্রয়োজন নির্বাচিত জনপ্রতিনিধি। ৩৫ বছরের রাজনীতিতে আমার একটি অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমি মনে করি বিগত ১৫-১৬ বছর ধরে আমি বাধ্য হয়ে বিদেশে আছি, এই দেশে আছি। এই দেশে থাকার ফলে যেই অভিজ্ঞতা আমার হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কি সেটি? আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় কি কি সংকট দেখা দিচ্ছে, এমন একটি বাস্তব উদাহরণ তুলে ধরেন তারেক রহমান। ঢাকা দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহুদিন যাবৎ পানিতে আটকে গেছে, চলাচল করতে পারে না, পানি বন্ধ হয়ে গেছে, অনেকে ঘরে ঢুকতে পারে না, বিভিন্ন সমস্যা। জায়গায় যদি পানি জমে যায়, বেশ একটা জায়গায় এলাকার মানুষরা। তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল, তখন বাংলাদেশ সময় প্রায় রাত 3:30টার মতন বাজে। আমি তার মধ্যে ইশরাককে ফোন দিলাম, কারণ সকালবেলা যদি আমি আবার ভুলে যাই, ইশরাককে আমি ফোন দিলাম। আমি বললাম যে, ইশরাক, এরকম একটা নিউজ দেখলাম, তো তুমি কালকে একটু যাও, যে বিষয়টা দেখো কি করা যায়, সমস্যার সমাধান করা যায়। ইশরাক পরের দিন গিয়েছে। এখন সহকর্মীবৃন্দ, এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে। দেখুন, এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক, যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো, প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকতো, প্রকৃত মেয়র থাকতো, যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত, তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না। অত্যাচার করলে প্রতিবাদ ও প্রতিরোধের হুঁশিয়ারি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। তারেক রহমান আরো বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা জরুরি। আপনারা স্বাস্থ্য নিয়ে আলাপ। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। যতটুকু সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর এক আলোচনায় এই তাগিদ দেন তারা। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, কোনো সংস্কারও কাজে আসবে না। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সকালে সিজিএস এর উদ্যোগে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ বিভিন্ন সেক্টরের বিশিষ্টজনেরা। গেল 6 মাসে সরকারের কর্মতৎপরতায় বাস্তবসম্মত পরিবর্তন দৃশ্যমান নয় বলে অভিমত দেন বক্তারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়ার তাগিদ তাদের। আমরা এর উপর আস্থা রাখি না, ওর উপর আস্থা রাখি না বললেই হবে না, কারণ জগৎ কতগুলো নিয়মের মধ্যে দিয়ে চলে। সুতরাং জগতের নিয়ম বদলে দিয়ে কারোর উপর আস্থা রাখি না বলে আমাদের সব এখনই করে ফেলতে হবে, এটা টেকসই হবে না। 5 আগস্টের পর অনেক কিছুই হয়েছে, কিন্তু ধর্মের ব্যাপারে কথা বলতে
আমরা ভীত সন্ত্রস্ত হই। গণতন্ত্র হচ্ছে নাগরিকের অধিকার, অংশগ্রহণ থাকবে। শেখ হাসিনা অংশগ্রহণ থেকে বঞ্চিত করেছিল বলে তার পতন হয়েছে। বিগত সরকারের উন্নয়নকে ফাঁপা উল্লেখ করে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, গণতন্ত্র ও উন্নয়নকে আলাদাভাবে দেখতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। 6 মাস পরে আমরা যদি একটা লিস্ট নেই, তাহলে সফলতার জায়গাগুলো ইমিডিয়েট কার্যক্রমের জন্য সেখানে কিন্তু হতাশা আসে। বাস্তবতা মেনে দ্রুত নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করে নির্বাচন করে পরবর্তী সংস্কারগুলো যেগুলো বিশেষত যেখানে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা আছে সেখানে তো এই সরকার করতে পারবে না, সেই জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা দেখা দেবে। দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভোটারদের আস্থা ফেরাতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডার সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সচিব ও মাইকেল লিডার। এ সময় ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা দেশের বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। সব পর্যায়ে একটাই কথা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আকাঙ্ক্ষা রয়েছে সব ক্ষেত্রে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার জটিল প্রক্রিয়া হলেও বিবেচনার আশ্বাস দেয়া হয়েছে বলে জানান সচিব। বলেন, ইইউ প্রতিনিধিরা ভোটারদের মনে আস্থা ফেরানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সচেতনতা ও যোগাযোগ প্রক্রিয়াকে আরও জোরদারের ওপর জোর দিয়েছেন তারা। জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের ক্ষেত্রে শুধু জনসংখ্যা নয়, ভোটার, ভৌগোলিক আয়তন ও প্রশাসনিক সুযোগ সুবিধাকে প্রাধান্য দেওয়া হয়েছে, জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য পাসপোর্ট ও জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এসএম ভয়েস। রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন 4 কমিশনার সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় 4 ঘণ্টার বৈঠকে ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ, প্রবাসীদের ভোট, পর্যবেক্ষণ নীতিমালা সহ একগুচ্ছ বিষয়ে আলোচনা করে কমিশন। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা জটিলতার কাজ শেষ করা হবে। ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করা। এখানে উল্লেখ্য যে আমাদের বাংলাদেশের জনসাধারণের শহরমুখী মুভমেন্টের প্রবণতা আছে। যদি আমরা এটাকে শুধুমাত্র জনশুমারির উপরে রাখি এবং জনসংখ্যার উপরে রাখি, তাহলে দেখা যাবে শহরের দিকে আসন সংখ্যা ক্রমাগতভাবে বাড়তে থাকবে এবং অপর এলাকায় কমে যাবে। সেটা রিপ্রেজেন্টেশনাল হবে না বলেই কমিশন মনে করে। 41টি আসনে ইতোমধ্যে 248টি আবেদন জমা পড়েছে, সীমানা সংক্রান্ত বিভিন্ন ধরনের আবেদন। তো এগুলো নিষ্পত্তি করার জন্য আমরা অপেক্ষা করছি। বলেন, সংস্কার কমিশনের সঙ্গে মতবিরোধের সুযোগ নেই, প্রয়োজনে সহযোগিতা করবে নির্বাচন কমিশন। আমি মনে করি আমাদের এখান থেকেও যদি কোনো ইনপুট দেওয়ার থাকে সেটা দিলে পারে, ইট উইল বি ফার্দার রিইনফোর্সড। এটার সাথে কোনো কন্ট্রাডিকশনের কোনো সুযোগই নেই। ওনাদের ইয়েতে ডিটেল রিপোর্টটা তো আমরা দেখি নাই, ডিটেল রিপোর্টে কতটুকু কী আছে সেটা দেখলে হয়তো বা আমি মন্তব্য করতে পারতাম। আপনি যেমনটা দেখে থাকবেন, আমরা সবগুলোই কিন্তু বিভিন্ন কমিটিতে রিভিউ করার জন্য দিয়েছি, ঠিক আছে, যাতে করে আমরাও প্রস্তুত থাকতে পারি, যাতে আমাদের কোনো মতামত দেওয়ার প্রয়োজন হলে বা আমাদের কাছে মতামত চাওয়া হলে আমরা যেন তাৎক্ষণিকভাবে বলতে পারি। সংস্কার কমিশনকে তো চিঠি দেওয়ার কিছু নাই, তাদের সাথে তো আমাদের একবার সিটিং হয়েছিল, পরবর্তীতে আর হয় নাই। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসী ভোটারদের ভোটের ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে ইসি। পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
নতুন দল গঠন বা সরকার থেকে পদত্যাগের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারের কথা না বলে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে বেশি সোচ্চার। রাজধানীতে জুলাই আন্দোলনে নিহত সাংবাদিক পরিবার ও আহত সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি 2 জন উপদেষ্টার নতুন দল গঠন ও পদত্যাগ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরপরই বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনায় ইস্যুটি। এবার পদত্যাগ ও নতুন দল গঠন নিয়ে মুখ খুললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত সাংবাদিকদের সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, পদত্যাগ বা দল গঠন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঠিক আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে, আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই। হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। এটাকে তো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে, তো সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল। আমাদের জায়গা থেকে তো এরকম হয়নি আসলে। এখন সেক্ষেত্রে আমরা আরও বলবো যে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত রাজনৈতিক দল নেবে, তবে গণহত্যার বিচার এই সরকার করবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয় আছে, কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত নয়, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। সেইটার আইনগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে কিন্তু আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। জুলাই আন্দোলন ফ্যাসিবাদ কাঠামোর বিরুদ্ধে ছিল উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও জুলাই বিপ্লবীদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়নি। যে আন্দোলনটা কেবল কোনো ব্যক্তি বা কোনো বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে হয়নি, বরং আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ফলে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা এই যে সিস্টেমটা, যেই ধরনের রাষ্ট্র কাঠামোতে একটা ফ্যাসিজম তৈরি হয়, একটা স্বৈরতন্ত্র তৈরি হয়, আমরা এই কাঠামোটার পরিবর্তন করতে চাই, আমরা এই কাঠামোটার সংস্কার করতে চাই। কারণ এই কাঠামো রেখে দিলে যে কেউ সরকারে আসুক কেন তার কিন্তু স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার, ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ থাকবে, সম্ভাবনা থাকবে। সেই সম্ভাবনাগুলোকে আমরা বন্ধ করতে চাই। এই আন্দোলনের অন্যতম দাবি কিন্তু ছিল আসলে বিচার, কিন্তু বিচার নিয়ে হয়তো মনে হচ্ছে এখন আমরা একটু কম কথা বলছি। আমাদের রাজনৈতিক অঙ্গন অনেক বেশি নির্বাচন বা অন্য অন্য বিষয় নিয়ে আলাপ আলোচনায় ভরপুর, কিন্তু আমরা মনে করি আমাদের বিচার নিয়ে আরও বেশি কথা বলা উচিত। বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে। এবার দ্বিতীয় ধাপে 127 জন সাংবাদিককে 79 লাখ টাকার অনুদান দেওয়া হয়। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও উপদেষ্টা মাহফুজ আলম সহ অন্যান্য উপদেষ্টারা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন,
পূর্ব পশ্চিম সব দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের এখন বাণিজ্য করার সময়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা সিমচি দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ পূর্ব পশ্চিমের সকল দেশের বাজারেই এখন বাণিজ্য সুবিধা খুঁজছে। বাণিজ্য বাড়াতে সার্ক ও আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোকেও বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে বলেও জানান ডক্টর ইউনুস। এ সময় জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে জাপানের সমর্থনের কথাও জানান জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন বাসায় প্রাতরাশ বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টা থেকে 11টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা উবায়দ। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা ও নির্বাচন নিয়ে বিএনপি কি ভাবছে, এসব বিষয় নিয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স। বিএনপির সাথে বৈঠক করেছে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক করে ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি এর মাইকেলস লিডাওয়ার ও মিসেস ম্যাট ব্যাকআপ সহ 3 সদস্যের প্রতিনিধি দল। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন এবং ইউরোপীয় দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য ও সম্পর্ক জোরদারের আলোচনা হয়। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও 35 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। গত বছরের 19 জুলাই কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলার 2 আসামি, পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 6 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। মাগরিবের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় 58তম আয়োজনের মূল আনুষ্ঠানিকতা। অংশ নিচ্ছে মাওলানা জুবায়েরপন্থী হিসেবে পরিচিত সুয়ারি নেওয়াজের মুসল্লিরা। তুরাগ তীরে বিভিন্ন খিত্তায় অবস্থান নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রথম ধাপে অংশ নিচ্ছে 41টি জেলার সুয়ারি নেজামের মুসল্লিরা। আরবি দিন গণনার হিসেব অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতি বছরের মতো এবছরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে এসেছে মুসল্লিরা। আগামী 3 দিন আলেমদের বয়ান শোনা আর ইবাদত বান্দেগিতে মশগুল থাকবেন মুসল্লিরা। পুরো এলাকা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে রয়েছে পুলিশের 7,000-এরও বেশি সদস্য। প্রথম পর্বের ইজতেমায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 2রা ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি, শেষ হবে 5 ফেব্রুয়ারি। বিশ্ব ইজতেমার শেষ পর্ব শুরু হবে আগামী 14 ফেব্রুয়ারি। এতে অংশ নেবে মাওলানা সাদ কান্দালভির অনুসারীরা। বিচার বিভাগের সংস্কার ও আওয়ামী ফ্যাসিবাদের সাথে জড়িতদের চিহ্নিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কার্যালয়ে 12 সদস্য নিয়ে গঠন করা সেলটির আত্মপ্রকাশ ঘটে। সংগঠকরা জানান, গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের আইনি সহায়তা দেবে এই সেল। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মসূচি তৈরি করাতে আইনি সহায়তা ও পরামর্শ দেওয়া হবে এই সেল থেকে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে কাজ করার প্রত্যয়ের কথা জানান লিগ্যাল সেলের সদস্যরা। 18 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল গঠন করে। ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলতে চান না সাফজয়ী নারী ফুটবলাররা।
না সরালে একযোগে অবসরের হুমকি অধিনায়ক সাবিনা খাতুন সহ সিনিয়র ফুটবলারদের। তাদের দাবি, গত 6 মাসে দলের ফুটবলারদের ওপর মানসিক নির্যাতন করেছে পিটার বাটলার। কোচের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে ফেডারেশনে চিঠি দিয়েছেন সাবিনা সানজিদারা। মানিক মাহমুদের রিপোর্ট। সংবাদ সম্মেলনে কাঁদছেন মাসুরা, সাবিনারা। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি, অসম্মান আর কটূক্তির অভিযোগে কষ্টে চোখ ভিজেছে টানা 2বার নারী সাফ চ্যাম্পিয়ন এই ফুটবলারদের। আমাদের মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। তো আমাকে 2 দিন 3 দিন আমার সাথে এরকম হয়েছে। তো আমি যখন সাপে যাব, আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম। আমরা নেপালে গেছি তার আগেও, আমরা প্রতিটা স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে এটা জানাইছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি আমাদের সাথে করতেছে। ওনার ইগো বেশি, ইগোটা প্রায়োরিটি বেশি দেয়, কিন্তু আমরা প্লেয়ারের প্রায়োরিটি বেশি দেয় না। উঁচু মানসম্পন্ন ব্রিটিশ কোচ হলেও পিটার বাটলারের ইগো সমস্যা প্রকট। অভিযোগ, মাঠ ও মাঠের বাইরেও ফুটবলারদের সাথে দুর্ব্যবহার করেন। সিনিয়র জুনিয়রদের মধ্যে বিভাজন, মেয়েদের পোশাক আশাকে কটাক্ষ, এমনকি বডি শেমিংয়েরও মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে। আমাদের রূপনা কিন্তু দক্ষিণ এশিয়ার 2বার সেরা গোলকিপার, কিন্তু তাকে হাইট নিয়ে শেম করে, সবসময় ইনসাল্ট করে। কেন? আমাদের কোচের সাথে আসলে মানায় নিতে বলছে। যখন কোচ প্রথম গেট দিয়ে ঢুকছে, আমাকে সে দেখে সে চলে গেছে। সুমায়াকে পাইছে উপরে, ওখানে নমি ভাই ছিল, নমি ভাইকে দেখে সুমায়াকে বলছে, সুমায়া গুড মর্নিং, হাউ আর ইউ? সুমায়া বলছে যে গুড মর্নিং, হ্যাঁ বলছে। বলে পরে বলছে নমি ভাইকে দেখায়, তোমাদের নিউ কোচ। এটা তার বলার উচিত হইছে। সে এটাকে কি বলবে? সে তাকে খোঁচা মারলো যে তোমাদের কোচ নমি। বাফুফেতে কিছু কর্মকর্তা আছে যে তাকে কে কোথায় গেল বা কে কার সাথে কান ফোড়া দেয়। তো এটা আমাদেরকে, সে কোচ মাঠে গিয়ে আমাদেরকে এইসব বিষয়ে কথা বলে, পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে। ইভেন আমাকে ট্রেনিং এ আমার মনোযোগ নাই, আমার নাকি আদার সাইডে আমার মনোযোগ। বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি ও উৎপীড়ন সহ বিভিন্ন অভিযোগে সাবিনা খাতুন, মনিকা চাকমা সহ 18 খেলোয়াড়ের স্বাক্ষরে বাফুফেতে চিঠি দিয়েছেন নারী ফুটবলাররা। বাটলারের অধীনে না খেলা ও প্রয়োজনে একযোগে অবসরের হুমকিও দিয়েছেন তারা। আমরা এই কোচের আন্ডারে কোনোভাবে প্র্যাকটিস করবো না যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। এটা আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। গত বছর অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে খেলার সময় ব্রিটিশ কোচ পিটার বাটলারের সাথে বাংলাদেশের সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্বের খবর ছড়িয়ে পড়ে। তবে সাবিনাদের সাফ শিরোপা জয়ে তা চাপা পড়ে যায়। বাফুফে নতুন চুক্তিতে বাটলারকে 2 বছরের জন্য রেখে দেয়। এরপরই প্রকাশ্যে আসে পুরনো দ্বন্দ্ব। কোচকে নিয়ে মেয়েদের বিদ্রোহ চূড়ান্ত রূপ পায় এই সপ্তাহে। গত সোমবার বাটলার ঢাকায় ফিরে মঙ্গলবার টিম মিটিং ডাকলেও মেয়েরা তাতে অংশ নেননি। আমরা এটা চাই একটা সুস্থ সলিউশন, কারণ 2বার সাফ এসেছে। এটার যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে খুব ফানি কিছু যেভাবে ট্রল করা হচ্ছে, তো এটা আসলে আমাদের কাছে স্বপ্ন। তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে, তারা কি একবারও ভাবে না এই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে? আমাদের একটু নিয়ে ভাবা উচিত, তাদের সাথে বসা উচিত যে আসলে তাদের কি সমস্যা। খেলবো আমরা ভাইয়া, যে আঘাত পায় সেই বোঝে যে আঘাতটা কত বড়। নারী ফুটবলে গুরুত্ব দিয়ে প্রায় 10 বছর ধরে বাফুফে ভবনে মেয়েদের ক্যাম্প রেখেছে ফেডারেশন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। কখনো কোনো কোচ নিয়ে তাদের অভিযোগ ছিল না, তবে এবার বাটলারকে নিয়ে সমস্যার কারণেই তাদের এই বিদ্রোহ, জানান সাবিনা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। যে কোনো পরিস্থিতিতে যথাসময়ে হতেই হবে নির্বাচন, জবাবদিহিহীন জনপ্রতিনিধি দিয়ে হবে না সংস্কার, বলেছেন তারেক রহমান। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগিদ বিশিষ্টজনদের, ইসিকে ভোটারদের আস্থা ফেরানোর আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। ফ্যাসিস্টের বিচার শেষ না করে নির্বাচন দাবি দুঃখজনক, বলেছেন তথ্য উপদেষ্টা। জানালেন পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews।
এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।